কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর সবার সামনে আমাকে প্রেমের প্রস্তাব দিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার শ্বশুর রতনবাবু বললেন, কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর আমাকে লাইমলাইটে আনলেন। তিনি সিইও, আমি মার্কেটিং হেড। আমাদের সাফল্যের কথা বলতে গিয়ে মাইক্রোফোনে হঠাৎ তিনি বললেন, আমি জানি আজ আমি একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি। আমি বোমাকে আমার সহকর্মী হিসাবে নয়, আমার জীবনসঙ্গী হিসাবে চাই। আমি জানি এটা নিষিদ্ধ সম্পর্ক, কিন্তু আমার ছেলে ওকে ছেড়ে চলে গেছে, আর আমি আর লুকাতে পারছি না। আমি আমার শ্বশুরের কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে কাজ করি। রতনবাবু কোম্পানির সিইও, সবাই তাকে সম্মান করে। আমার স্বামী তার সাথে ব্যবসায় মতভেদের কারণে আলাদা হয়ে গেছেন, একটি নতুন কোম্পানি শুরু করেছেন। কিন্তু আমি এখানেই আছি কারণ আমি আমার কাজকে ভালোবাসি। কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে রতনবাবু সবাইকে স্বাগত জানালেন এবং আমাদের টিমের সাফল্য নিয়ে কথা বলতে লাগলেন। সবাই উৎসাহিত ছিল, হাততালি দিচ্ছিল। হঠাৎ তিনি আমাকে স্টেজে ডাকলেন। আমি ভাবলাম হয়তো আমার মার্কেটিং টিমের সাফল্য নিয়ে কিছু বলবেন। কিন্তু তিনি যা বললেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি মাইক্রোফোন ছিনিয়ে নিলাম। আপনি কি বলছেন? এসব কি অসংলগ্ন কথা? পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সবাই আমাদের দিকে তাকিয়েছিল। বোমা, আমি আর লুকাতে পারছি না। রতনবাবু আবার মাইক্রোফোন নিলেন। আমি তোমাকে ভালোবাসি, আমার সহকর্মী হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমার ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে গি। আপনার ছেলে আমাকে ছাড়েনি। আমি চিৎকার করে উঠলাম। আমরা শুধু আলাদা ব্যবসা করছি। আপনি কি পাগল হয়ে গেছেন? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ তোমাদের যে ঘটনাটা বলতে যাচ্ছি তা শুনলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। কিন্তু এই সত্যি ঘটনা আমার জীবনে এমন এক রহস্যময় মোড় নিয়েছিল যে আমি কখনোই ভুলতে পারব না। গত বছরের কথা। কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে আমার শ্বশুর রতনবাবু সবার সামনে আমাকে এমন একটা প্রস্তাব দিলেন যে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রতনবাবু আমাদের কোম্পানির সিইও, আর আমি মার্কেটিং হেড। আমার স্বামী অনিন্দ তার সাথে ব্যবসায়িক মতভেদের কারণে নিজের আলাদা ব্যবসা শুরু করেছিল। সেই রাতে পুরো হল ভর্তি লোকজনের সামনে রতনবাবু মাইক্রোফোন ধরে বললেন, আমি আর লুকাতে পারছি না। আমি আমার বোমাকে সহকর্মী হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। আমি তৎক্ষণাৎ চিৎকার করে উঠলাম, আপনি কি পাগল হয়ে গেছেন? পরের দিন সকালে আমার মোবাইলে একটা অদ্ভুত মেসেজ আসল। সবকিছু ঠিক সেভাবে ঘটেনি যেভাবে তুমি ভাবছ। রতনবাবুর কথার আসল অর্থ বুঝতে চাইলে আজ রাত ৮টায় পুরনো দমদম বাড়িতে এসো। একা আসবে। কাউকে কিছু বলবে না গি। আমি ভয় পেয়ে গেলাম। কে এই মেসেজ পাঠালো? কেন আমাকে পুরনো দমদম বাড়িতে যেতে বলা হচ্ছে? আমি জানতাম ওইটা রতনবাবুর পুরনো বাড়ি, যেটা তিনি অনেক বছর আগে ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘ চিন্তার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি যাব। কারণ রতনবাবুর আচরণে আমি নিজেও বিভ্রান্ত ছিলাম। সন্ধ্যা নামতেই আমি বেরিয়ে পড়লাম। বাইরে ঝড় উঠেছিল। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে পুরনো দমদম বাড়ির দিকে রওনা হলাম। রাস্তাগুলো ফাঁকা ছিল। পুরনো দমদম বাড়ি পৌঁছে আমি গাড়ি পার্ক করলাম। বাড়িটা ছিল বিশাল, অন্ধকার, ভয়ঙ্কর। জানালার কাচগুলো ভাঙা, দেয়ালে জায়গায় জায়গায় ফাটল, আর চারপাশে জঙ্গল। আমি গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাড়ির দিকে এগোলাম। দরজার সামনে দাঁড়াতেই দরজাটা আপনা-আপনি খুলে গেল, যেন কেউ আমার অপেক্ষায় ছিল। আমি ভেতরে ঢুকে দেখলাম, লম্বা সিঁড়ি উপরে উঠে গেছে, পুরনো ফার্নিচার ধুলো ঢাকা, আর দেয়ালে টাঙানো ছবিগুলো যেন আমাকে দেখছে। হঠাৎই একটা দরজা খুলে গেল। আমি সেদিকে এগোলাম। কে? কে আছেন ওখানে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। কোনো উত্তর এলো না। আমি যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, আর টেবিলের উপর একটা পুরনো ডায়েরি। আমি সেই ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় বোমা, তুমি এসেছ জেনে খুশি হলাম।
এই ডায়েরি পড়ে তুমি সব জানতে পারবে। কিন্তু সাবধান, এখান থেকে বেরিয়ে যাওয়া সহজ হবে না গি। আমার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। আমি ডায়েরি পড়তে শুরু করলাম। প্রতিটি পাতা ছিল এক একটা রহস্য, এক একটা গোপন কথা। ধীরে ধীরে আমি জানতে পারলাম রতনবাবু আসলে কে। ডায়েরি পড়তে পড়তে আমি জানলাম রতনবাবু একজন গোয়েন্দা। তিনি বিগত 10 বছর ধরে একটা আন্তর্জাতিক অপরাধ চক্রের পিছে লেগে আছেন। এই অপরাধ চক্রের নেতা হচ্ছে কেশব সেন, যে এখন কলকাতায় এসেছে। কেশব আসলে রতনবাবুর পুরনো শত্রু। রতনবাবু জানতেন কেশব তাকে মারতে চায়। তাই তিনি একটা প্ল্যান করেছিলেন। আমি আরও জানলাম আমার স্বামী অনিন্দ আসলে সহযোগী ছিল। ওকে আলাদা করা হয়েছিল একটা মিশন হিসেবে। কেশব সেন ভাবত অনিন্দ আর রতনবাবুর মধ্যে শত্রুতা আছে। তাই সে অনিন্দকে নিজের দলে নেওয়ার চেষ্টা করছিল। বার্ষিক অনুষ্ঠানে রতনবাবু যে কথাগুলো বলেছিলেন সেগুলো আসলে একটা কোড ছিল। তিনি জানতেন কেশবের লোকেরা সেখানে আছে। সেই কোড দিয়ে তিনি অনিন্দকে জানাতে চেয়েছিলেন কেশব অনিন্দর উপর সন্দেহ করছে, অনিন্দর জীবন বিপদে। আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামী অনিন্দ একজন গোয়েন্দা। রতনবাবু একজন গোয়েন্দা। আর আমি কিছুই জানতাম না। হঠাৎ আমি পাতার নিচে একটা নোট দেখলাম। প্রিয় বোমা, আমি জানি তুমি বিশ্বাস করতে কষ্ট পাচ্ছ। কিন্তু আমরা সবাই বিপদে। কেশব তোমাকে অপহরণ করার প্ল্যান করছে। আমি চাই তুমি তার কাছে যাও, কিন্তু তোমার কাছে আমাদের একটা গোপন অস্ত্র থাকবে। তোমার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছি। সেটা দিয়ে তুমি কেশবের সব প্ল্যান জানতে পারবে গু। আমি বুঝতে পারলাম এটা একটা মিশন। আমাকে টোপ হিসেবে ব্যবহার করা হবে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু সাথে সাথে আমার মধ্যে একটা সাহস জেগে উঠল। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। আমি রতনবাবুকে সাহায্য করতে চাই। আরও পড়তে থাকলাম। ডায়েরিতে লেখা ছিল কেশব সেন একটা জাল নেটওয়ার্ক চালায়, যার মাধ্যমে সে বিভিন্ন দেশে অবৈধ অস্ত্র, মাদক এবং অবৈধ ডেটা পাচার করে। তার মূল টার্গেট এখন হল এক বিশাল ডেটাবেস হ্যাক করা, যেখানে সমস্ত ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য আছে। আমার কোম্পানি, অর্থাৎ রতনবাবুর কোম্পানি, আসলে এই ডেটাবেসের সুরক্ষার জন্য কাজ করে। কেশব রতনবাবুকে হত্যা করে এই ডেটাবেসের অ্যাক্সেস পেতে চায়। আর কেশব ভাবছে আমার কাছে সেই অ্যাক্সেসের পাসওয়ার্ড আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, বোমা, তুমি এখন বাড়ি থেকে বেরোও। বাইরে অনিন্দ তোমার অপেক্ষা করছে। কেশবের লোকেরা এই বাড়ি ঘিরে ফেলেছে। শুধু একটা গোপন রাস্তা আছে বেরোনোর। ডায়েরির পিছনে একটা ম্যাপ দিয়েছি। সাবধানে যেও। আমি তোমাদের সাথে যোগাযোগ করব। আমি ডায়েরির পিছনে ম্যাপটা দেখলাম। সেখানে দেখানো ছিল বাড়ির পিছনে একটা সুড়ঙ্গ আছে, যেটা বাইরে বেরিয়ে যায়। আমি ডায়েরিটা পকেটে রেখে দৌড়ে বেরিয়ে পড়লাম। বাড়ির পিছনে গিয়ে আমি একটা পুরনো আলমারি সরালাম। সত্যি সেখানে একটা সুড়ঙ্গ ছিল। আমি সুড়ঙ্গে ঢুকে একটু এগোতেই শুনতে পেলাম বাড়িতে কেউ ঢুকেছে। আমি দ্রুত সুড়ঙ্গ দিয়ে এগোতে লাগলাম। সুড়ঙ্গ শেষে আমি বাইরে বেরিয়ে দেখলাম সত্যিই একটা গাড়ি অপেক্ষা করছে। আমি গাড়ির দিকে দৌড়ালাম। দরজা খুলতেই দেখলাম আমার স্বামী অনিন্দ বসে আছে। অনিন্দ, তুমি? শ্রাবন্তী, উঠে পড়ো। আমাদের সময় নেই গু। আমি গাড়িতে উঠে পড়লাম। অনিন্দ গাড়ি স্টার্ট দিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলাম। গাড়িতে অনিন্দ আমাকে বলল, শ্রাবন্তী, আমি জানি তুমি বিরক্ত হবে যে আমি তোমাকে সত্যি বলিনি। কিন্তু এটা আমার কাজের অংশ। আমি গত 5 বছর ধরে কেশব সেনের পিছে আছি। রতনবাবু আমার বসু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু তোমরা আমাকে কেন জড়ালে? আমি ইচ্ছা করলে এখনও পুলিশে যেতে পারি। অনিন্দ গম্ভীর হয়ে বলল, শ্রাবন্তী, এটা পুলিশের ব্যাপার নয়। কেশব সেন অনেক উঁচু মহলে তার লোক রেখেছে। এমনকি কিছু পুলিশ অফিসারও তার পেরোলে আছে। আমরা একটা বিশেষ গোয়েন্দা সংস্থার অংশ। আমাদের কাজ হল দেশের নিরাপত্তা রক্ষা করা। আর তোমাকে আমরা জড়ালাম কারণ কেশব তোমাকে টার্গেট করেছে। সে ভাবছে তোমার কাছে ডেটাবেসের অ্যাক্সেস আছে কি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার কাছে তো অ্যাক্সেস নেই। অনিন্দ হাসল, আছে। তুমি জানো না, কিন্তু তোমার মোবাইলে একটা বিশেষ অ্যাপ রয়েছে, যেটা তোমার আঙুলের ছাপ দিয়ে অ্যাক্সেস করা যায়। এটা রতনবাবু তোমাকে দিয়েছিলেন। এই অ্যাপের মাধ্যমে তুমি ডেটাবেসে ঢুকতে পারো। আমি আমার মোবাইল বের করে দেখলাম।
সত্যি সেখানে একটা অদ্ভুত অ্যাপ ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। অনিন্দ বলল, এই অ্যাপটা সাধারণ নয়। এই অ্যাপের মাধ্যমে আমরা কেশবকে ধরতে চাই। তোমাকে এই অ্যাপ ব্যবহার করে কেশবের সাথে দেখা করতে হবে। সে তোমাকে অবশ্যই যোগাযোগ করবে গি। আমি ভয় পেয়ে বললাম, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। আমি এসব করতে পারব না গি। অনিন্দ আমার হাত ধরে বলল, তুমি সাধারণ নও শ্রাবন্তী। আমি তোমাকে চিনি। তুমি সাহসী, বুদ্ধিমতী। তোমাকে আমরা প্রশিক্ষণ দেব। আর তোমার পাশে থাকব। আমরা চাই তুমি আমাদের সাহায্য করো গো। আমি ভয়ে ও উত্তেজনায় কাঁপছিলাম। আমার সামনে দুটো পথ ছিল। হয় আমি এই মিশনে যোগ দেব, নয়তো আমি সবকিছু ভুলে সাধারণ জীবনে ফিরে যাব। কিন্তু আমি জানতাম সাধারণ জীবনে ফেরার আর কোনো উপায় নেই। কেশব সেন আমাকে টার্গেট করেছে। আমি অনিন্দর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললাম, ঠিক আছে, আমি এই মিশনে যোগ দিচ্ছি গু। অনিন্দ আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানতাম তুমি রাজি হবে গু। গাড়ি দ্রুত এগিয়ে চলল কলকাতার বুক চিরে। ঘণ্টাখানেক পর আমরা একটা গোপন লোকেশনে পৌঁছে গেলাম, শহরতলির প্রান্তে একটা পুরনো ফ্যাক্টরি কমপ্লেক্স। বাইরে থেকে দেখে মনে হবে এটি একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, কিন্তু ভিতরে ছিল অত্যাধুনিক প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা। এটা আমাদের হেডকোয়ার্টার, অনিন্দ বলল গাড়ি পার্ক করতে করতে। এখানে তোমাকে মিশনের জন্য প্রস্তুত করা হবে গু। আমরা ভেতরে ঢুকতেই একজন মহিলা আমাদের অভ্যর্থনা জানালেন। তিনি নিজের পরিচয় দিলেন শ্যামলী দাস হিসেবে, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ অফিসার। আপনাকে পেয়ে আমরা খুশি শ্রাবন্তী, শ্যামলী বললেন। আসুন, আমাদের পরিচালক আপনার সঙ্গে দেখা করতে চান। আমি সেখানে রতনবাবুকে ভেবেছিলাম, কিন্তু তার বদলে দেখলাম আরেকজন বয়স্ক ভদ্রলোককে। তিনি পরিচয় দিলেন প্রফেসর দীপঙ্কর সেন হিসেবে। আমি এই গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি বললেন। রতনবাবু আমাদের সবচেয়ে ভালো অপারেটিভদের একজন। এখন তিনি কেশব সেনকে ট্র্যাক করছেন গু। তিনি আমাকে একটা বড় স্ক্রিনের সামনে নিয়ে গেলেন। সেখানে একটা ম্যাপ দেখানো হচ্ছিল, যেখানে লাল বিন্দু দিয়ে কাউকে ট্র্যাক করা হচ্ছিল। এই লাল বিন্দুটি কেশব সেন, প্রফেসর সেন বললেন। সে এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সে সেখানে একটা বড় ডিল করতে যাচ্ছে গি। আমি অবাক হয়ে বললাম, দার্জিলিং? আমার ছোট বোন সুচরিতা তো সেখানে থাকে। প্রফেসর ও অনিন্দ পরস্পরের দিকে তাকালেন। হ্যাঁ, আমরা জানি, অনিন্দ বলল। এবং আমরা সন্দেহ করি যে কেশব সেন তোমার বোনকে ব্যবহার করতে চায় তোমার কাছে পৌঁছাতে গু। আমার মাথা ঘুরে গেল। তাহলে আমার বোন বিপদে। চিন্তা করো না, প্রফেসর সেন আশ্বাস দিলেন। আমাদের লোকেরা তোমার বোনের বাড়ির কাছেই আছে। তারা তাকে পাহারা দিচ্ছে। কিন্তু আমাদের একটা প্ল্যান আছে। তুমি দার্জিলিং যাবে তোমার বোনের সঙ্গে দেখা করতে। তুমি স্বাভাবিক সফরে যাচ্ছ এমন ভাব দেখাবে। আমরা নিশ্চিত যে কেশব সেন তোমার সঙ্গে যোগাযোগ করবে গু। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আমার বোনকে বাঁচাতে হবে। ঠিক আছে, আমি দার্জিলিং যাব গু। পরের দিন সকালে আমি ট্রেনে চেপে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। অনিন্দ আমাকে একটা বিশেষ মোবাইল দিয়েছিল, যেটা ট্র্যাক করা যাবে না। আমার কানে ছিল একটা ছোট ইয়ারপিস, যেটা দিয়ে অনিন্দর সঙ্গে যোগাযোগ রাখতে পারব। ট্রেনে যেতে যেতে আমি দেখলাম আমার সামনের সিটে একজন অদ্ভুত লোক বসেছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয় পেলাম। হঠাৎ সেই লোক উঠে আমার পাশের সিটে এসে বসল। শ্রাবন্তী দেবী না, সে জিজ্ঞেস করল। আমি নিজেকে শক্ত করলাম। আপনি কে? আমার নাম অরুণ। আমি আপনার সঙ্গে একটা বিশেষ বিষয়ে কথা বলতে এসেছি। আমার বস আপনার সঙ্গে দেখা করতে চান। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। আপনার বসকে? আপনি জানেন? অরুণ মৃদু হাসল। তিনি আপনাকে সাহায্য করতে চান। আপনার বোন সুচরিতা বিপদে আছে গি। আমার হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে লাগল। সুচরিতা? তার কি হয়েছে? চিন্তা করবেন না। তিনি ভালো আছেন। কিন্তু কেউ তাকে ট্র্যাক করছে। আমার বস আপনাকে ও আপনার বোনকে বাঁচাতে চান। আপনি যদি আমার সঙ্গে আসেন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। আমি জানতাম এটা একটা ফাঁদ। কিন্তু আমি মিশনের জন্য প্রস্তুত ছিলাম। আমি আমার ইয়ারপিস দিয়ে অনিন্দকে জানালাম। অনিন্দ বলল, ঠিক আছে। ওর সঙ্গে যাও। আমরা ট্র্যাক করছি। ঠিক আছে, আমি অরুণকে বললাম। আমি আপনার সঙ্গে যাব।
দার্জিলিং স্টেশনে নেমে অরুণ আমাকে একটা গাড়িতে তুলল। গাড়ি চলতে লাগল পাহাড়ি রাস্তায়, চারদিকে ঘন কুয়াশা। 1 ঘণ্টা পর গাড়ি থামল একটা বিশাল বাংলোর সামনে, যেটা ছিল পাহাড়ের চূড়ায়, চারদিকে ঘন জঙ্গল। অরুণ আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে একটা বিশাল হোল রুমে আমি দেখলাম একজন সুদর্শন মধ্যবয়সী লোককে। তার পোশাক দামি, চোখে ধূর্তামি। স্বাগতম শ্রাবন্তী দেবী, সে বলল। আমি কেশব সেন। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। আমার বোন কোথায়? আপনি কি চান আমার থেকে? কেশ হাসল। আপনার বোন নিরাপদেই আছে। আসলে আমি আপনাকে এখানে আনিনি আপনার বোনের জন্য। আমি আপনাকে এখানে এনেছি আপনার দক্ষতার জন্য। আমি বিস্মিত হয়ে বললাম, আমার দক্ষতা? আমি তো শুধু একজন মার্কেটিং প্রফেশনাল। না, আপনি তার চেয়ে অনেক বেশি, কেশব বলল। আপনার কাছে একটা অ্যাপ আছে যেটা আমার দরকার। সেই অ্যাপের মাধ্যমে ডেটাবেসে ঢোকা যায়। আমি অবাক হলাম। আমি জানি না কি অ্যাপের কথা বলছেন আপনি। কেশব আমার দিকে এগিয়ে এলো। শুনুন, আমি আপনাকে ব্যথা দিতে চাই না। আমি জানি রতন রায় ও অনিন্দ রায় আসলে কে। তারা একটা গোয়েন্দা সংস্থার লোক। তারাই আপনাকে এখানে পাঠিয়েছে। আমি এটাও জানি আপনাকে বলা হয়নি সত্যি কথা। আমি হতবাক হয়ে গেলাম। কি সত্যি কথা? কেশব একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল। এটা একবার দেখুন। আমি ফাইলটা খুলে দেখলাম। সেখানে একটা রিপোর্ট ছিল, যেটা দেখাচ্ছিল আমার মোবাইলে থাকা অ্যাপটা শুধু একটা ডেটাবেসের অ্যাক্সেস দেয় না, বরং একটা পারমাণবিক প্ল্যান্টের কন্ট্রোল অ্যাক্সেস দেয়া। আর সেই প্ল্যান্টের উপর রতনবাবুর গোয়েন্দা সংস্থা নয়, একটা আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপের নিয়ন্ত্রণ রয়েছে। এটা অসম্ভব, আমি বিটবিট করলাম। না, এটাই সত্যি, কেশব বলল। রতন রায় ও অনিন্দ রায় আসলে একটা আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপের সদস্য। আর আমি আন্তর্জাতিক পুলিশের একজন বিশেষ এজেন্ট। আমি এদের ধরার চেষ্টা করছি। আপনার কাছে থাকা অ্যাপটা আমাদের দরকার, যাতে আমরা পারমাণবিক প্ল্যান্টটা বন্ধ করতে পারি, নইলে তারা এটা ব্যবহার করে অনেক লোককে মারবে। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। কে মিথ্যা বলছে? কেশব সেন নাকি রতনবাবু ও অনিন্দ? আমি কাকে বিশ্বাস করব? আমি কাকে বিশ্বাস করব? আমি ইয়ারপিসের মাধ্যমে শুনতে পেলাম অনিন্দর আতঙ্কিত কণ্ঠস্বর, শ্রাবন্তী, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যা বলছে। আমরা তোমার কাছে পৌঁছাচ্ছি। আমি কেশবের দিকে তাকালাম। আপনি যদি আন্তর্জাতিক পুলিশের এজেন্ট হন, তাহলে আপনার পরিচয়পত্র দেখান। কেশব হাসল। খুব চালাক মেয়ে আপনি। কিন্তু আমরা গোপন এজেন্ট, পরিচয়পত্র দেখিয়ে বেড়াই না। আপনার ইয়ারপিসে অনিন্দ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি জানি আপনি দ্বিধায় আছেন। কিন্তু আমি আপনাকে একটা প্রমাণ দিতে পারি। সে একটা রিমোট টিপল। পাশের দরজা খুলে গেল। আমি দেখলাম সেখানে আমার বোন সুচরিতা দাঁড়িয়ে আছে। দিদি, সুচরিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। সুচরিতা, তুমি ঠিক আছো? আমি তাকে জোরে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আমি ঠিক আছি, সুচরিতা বলল। কেশবদা আমাকে বাঁচিয়েছেন। কিছু লোক আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল। তারা বলছিল তারা গোয়েন্দা সংস্থার লোক। কিন্তু কেশবদা আমাকে বাঁচিয়েছেন। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। সুচরিতা কি তাহলে কেশবের পক্ষে? হঠাৎ আমার মোবাইল থেকে একটা বার্তা এলো। আমি চোখ বুলিয়ে নিলাম। রতনবাবু থেকে একটা বার্তা এসেছে। কেশব উৎসুক হয়ে বলল, কি বলছে? তিনি বলছেন আমাকে সতর্ক থাকতে। আমি ধীরে ধীরে বললাম। তিনি বলছেন আমি যেন অ্যাপটি ডিলিট করে দেই। কেশব উদ্বিগ্ন হয়ে বলল, না, অ্যাপটি ডিলিট করবেন না। ওটা আমাদের দরকার। আমি আমার মোবাইল পকেটে রাখলাম। আমাকে একটু সময় দিন। আমি সিদ্ধান্ত নিচ্ছি। সুচরিতা আমার হাত চেপে ধরল। দিদি, কেশবদাকে বিশ্বাস করো। তিনি আমাদের বাঁচাবেন। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার মনে পড়ল, রতনবাবু আমাকে একটা বিশেষ কোড শিখিয়েছিলেন। যদি তিনি আসলে খারাপ লোক হন, তাহলে তিনি আমাকে সেই কোড শেখাতেন না। আমি সুচরিতার কানে ফিসফিস করে বললাম, সুচরিতা, তুমি কি মনে রাখো আমি তোমাকে কি শিখিয়েছিলাম? আমাদের সিক্রেট কোড। দারুচিনি। সুচরিতা অবাক হয়ে তাকাল। দারুচিনি? কি সিক্রেট কোড? আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম এ আমার বোন সুচরিতা নয়। এ একজন ভুয়া সুচরিতা।
আমি ও সুচরিতার মধ্যে দারুচিনি শব্দটি ছিল একটা বিশেষ কোড যা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করি যখন কেউ বিপদে থাকে। আসল সুচরিতা কখনোই এই কোড ভুলত না। আমি নিজেকে সামলে নিয়ে কেশবের দিকে তাকালাম। আপনি মিথ্যাবাদী। এ আমার বোন নয়। কেশব হঠাৎ তার মুখের ভাব পাল্টে ফেলল। তাহলে আপনি সব বুঝে ফেলেছেন। দুঃখিত, শ্রাবন্তী দেবী। আমি আপনাকে অন্য উপায়ে সাহায্য চেয়েছিলাম, কিন্তু এখন আমাকে জোর করতে হবে। সে তার পকেট থেকে একটা গান বের করল। অ্যাপটা আমাকে দিন। আমি আপনার মোবাইল চাই। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। ভূয়া সুচরিতা এখন কেশবের পাশে দাঁড়িয়েছিল, তার হাতেও একটা গান। হঠাৎ একটা জোরে আওয়াজ হল। জানালার কাচ ভেঙে একটা ধোঁয়ার বোমা ভেতরে এলো। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। শ্রাবন্তী, অনিন্দর কণ্ঠস্বর শুনতে পেলাম। মাটিতে শুয়ে পড়ো। আমি মাটিতে শুয়ে পড়লাম। কয়েকটা গুলির শব্দ হল। কেশব চিৎকার করে উঠল। ধোঁয়া কাটতে আমি দেখলাম অনিন্দ ও রতনবাবু ঘরে ঢুকেছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন লোক। তারা কেশব ও ভূজা সুচরিতাকে ধরে ফেলেছেন। শ্রাবন্তী, তুমি ঠিক আছো? অনিন্দ আমার কাছে এসে জিজ্ঞেস করল। আমি ওকে জোরে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু সুচরিতা কোথায়? আমার বোন কোথায়? রতনবাবু এগিয়ে এলেন। সে নিরাপদে আছে। আমাদের লোকেরা তাকে সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে। কেশব তাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আগেই তাকে সরিয়ে ফেলেছিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ। রতনবাবু গম্ভীর হয়ে বললেন, কেশব তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। তার চক্রান্ত ছিল তোমার মোবাইলে থাকা অ্যাপটি ব্যবহার করে ন্যাশনাল ডেটাবেস হ্যাক করা। সেই ডেটাবেসে রয়েছে দেশের সব নাগরিকের তথ্য। আমি অনিন্দর দিকে তাকালাম। তুমি আমাকে কেন আগে বলনি? অনিন্দ মাথা নিচু করল। দুঃখিত, শ্রাবন্তী। আমাদের কাজেই এমন কিছু আছে যা আমরা প্রিয়জনদের বলতে পারি না। তবে এখন থেকে আমি তোমাকে সব খুলে বলবো, প্রতিশ্রুতি দিচ্ছি। রতনবাবু আমার কাঁধে হাত রাখলেন। তুমি আজ দেশকে একটা বড় বিপদ থেকে বাঁচালে, শ্রাবন্তী। আমি গর্বিত। কেশবকে ও ভূজা সুচরিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হল। আমরা বাংলো থেকে বেরিয়ে এলাম। বাইরের সন্ধ্যা নেমে এসেছিল। হিমেল বাতাস বইছিল। চলো সুচরিতার কাছে যাই, অনিন্দ বলল। সে তোমার অপেক্ষায় আছে। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি দার্জিলিংয়ের রাস্তা দিয়ে নেমে যেতে লাগল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম, কত সহজেই আমার জীবন পাল্টে গেল। আমি যে শুধু একজন মার্কেটিং প্রফেশনাল ছিলাম, সেই আমি এখন একটা গোয়েন্দা মিশনের অংশ হয়ে গেলাম। শ্রাবন্তী, অনিন্দ আমার হাত ধরল। এখন তুমি কি করবে? আমি তার দিকে তাকালাম। আমি তো আবার আমার সাধারণ জীবনে ফিরে যাব, তাই না? অনিন্দ ও রতনবাবু পরস্পরের দিকে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর সবার সামনে আমাকে প্রেমের প্রস্তাব দিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার শ্বশুর রতনবাবু বললেন, কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর আমাকে লাইমলাইটে আনলেন। তিনি সিইও, আমি মার্কেটিং হেড। আমাদের সাফল্যের কথা বলতে গিয়ে মাইক্রোফোনে হঠাৎ তিনি বললেন, আমি জানি আজ আমি একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি। আমি বোমাকে আমার সহকর্মী হিসাবে নয়, আমার জীবনসঙ্গী হিসাবে চাই। আমি জানি এটা নিষিদ্ধ সম্পর্ক, কিন্তু আমার ছেলে ওকে ছেড়ে চলে গেছে, আর আমি আর লুকাতে পারছি না। আমি আমার শ্বশুরের কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে কাজ করি। রতনবাবু কোম্পানির সিইও, সবাই তাকে সম্মান করে। আমার স্বামী তার সাথে ব্যবসায় মতভেদের কারণে আলাদা হয়ে গেছেন, একটি নতুন কোম্পানি শুরু করেছেন। কিন্তু আমি এখানেই আছি কারণ আমি আমার কাজকে ভালোবাসি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার?
কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল।
আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8ম অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই।
সারা এখন ১৯ বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। ৩ বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। ২০ অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও ৫ বছর পর সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা।
বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে।
তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন উ। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হল পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হল চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গে। সোহেল ভাবল। ২,০০০ টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, ১ প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি।
জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। ৫ম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন।
কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা। সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না।
খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল।
2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না।
আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল।
বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব